চতুর্থ খ্রিস্টপূর্বাব্দে 25শে ডিসেম্বর তৎকালীন প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাংকের অন্তর্ভুক্ত এবং সাম্প্রতিককালে ইসরায়েল কর্তৃক অধিকৃত বেথলেহেম শহরে যীশুখ্রিস্টের জন্ম হয়। প্যালেস্টাইনের চার্চ অফ দ্য নেটিভিটি আজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি লাভ করেছে। আজ এতদিন পরেও আমরা কিন্তু প্রশ্ন করতে যাইনি যে বেথলেহেম শহরে যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল কিনা। আমরা বিশ্বাস করেছি তাঁর জন্ম সম্পর্কিত যাবতীয় বাইবেলীয় সন্দর্ভ, যা তার জন্মকে প্রামাণ্য বলে গ্রহণ করে, আমরা সেগুলিকেই সত্য বলে স্বীকার করেছি। আমরা প্রশ্ন করতে যাইনি, আমরা সংশয় প্রকাশও করিনি। 570 খ্রিস্টাব্দে বর্তমান সৌদি আরবের মক্কা নামক স্থানে হজরত মুহাম্মদ জন্মগ্রহণ করেন। আজ সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ সমগ্র পৃথিবীর সবথেকে বড় মসজিদ। বহু পুণ্যার্থী, বহু দর্শনার্থী সেখানে যান, কিন্তু সেখানে কোনো অমুসলিম ব্যক্তি আজও প্রবেশ করতে পারেন না। আমরা কিন্তু প্রশ্ন করিনি যে 570 খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদ আদৌ জন্মেছিলেন কিনা। তাঁর জন্ম সম্পর্কিত যাবতীয় ইসলামীয় সন্দর্ভ যা কিছু আছে, আমরা সমস্ত কিছুকেই সত্য বলে স্বীকার করে নিয়েছি। এগুলি ধর্মের বিষয়, মানুষের আস্থার বিষয়, এবং এই ধর্ম তথাপি আস্থাকে প্রমাণ করবার জন্য তৎকালীন সময়ের যাবতীয় যা কিছু তথ্যাদি এবং প্রমাণাদি বর্তমান আছে, আমরা কোনো কিছুকেই মিথ্যে বলে গ্রহণ করি না। কিন্তু এর উল্টো দিকে আরেকটি ছবি আছে, এবং সেই ছবিটি অত্যন্ত চমৎকার ছবি। কারণ সেখানে কিভাবে আমাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ রকমভাবে উল্টে যায় তারই দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরব। আমাদের এই দেশের বর্তমান উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যা নামক শহরে তথাপি নগরীতে ইক্ষ্বাকু বংশে এক মর্যাদা পুরুষ জন্মগ্রহণ করেন। আমরা তাকে মনে করি তিনি শ্রী শ্রী বিষ্ণুর অবতার শ্রী রামচন্দ্র। তাঁর জন্ম সম্পর্কে ইনস্টিটিউট অফ সায়েন্টিফিক রিসার্চ অন ভেদাস, সংক্ষেপে আইসার্ভ, যে তথ্য আমাদের সামনে তুলে ধরে তা অত্যন্ত নিখুঁত, প্রামাণ্য এবং গ্রহণযোগ্য। ইনস্টিটিউট অফ সায়েন্টিফিক রিসার্চ অন ভেদাস বা আইসার্ভের বক্তব্য অনুযায়ী শ্রী শ্রী রামচন্দ্র আমাদের এই দেশে অযোধ্যা নগরীতে আজ থেকে প্রায় 5114 খ্রিস্টপূর্বাব্দে 10ই জানুয়ারি শুক্লাপক্ষের কোনো এক দিনে দুপুর 12টা থেকে 1টার মধ্যে মহারাজ দশরথের গৃহে তথাপি ইক্ষ্বাকু বংশে জন্মগ্রহণ করেন। তাঁর জন্ম সম্পর্কিত এত নিখুঁত তথ্য আইসার্ভ আমাদের সামনে হাজির করেন, এবং এই তথ্যটি যে সফটওয়্যার ব্যবহার করে গ্রহণ করা হয় সেই সফটওয়্যারটির নাম প্ল্যানেটেরিয়াম সফটওয়্যার। এই সফটওয়্যার বর্তমানে নাসা বিভিন্ন ক্ষেত্রে গ্রহ নক্ষত্রাদির অবস্থানকে নিরূপণ করবার জন্য প্রায়শই ব্যবহার করে থাকেন। কিন্তু এতখানি তথ্য থাকা সত্ত্বেও, এতখানি প্রামাণ্য তথ্য থাকা সত্ত্বেও আমাদের দেশের বেশ কিছু মানুষ, এমন কিছু মানুষ আছেন যারা রামচন্দ্রকে মনে করেন রূপকথার মানুষ। কেউ কেউ মনে করেন তিনি শুধু রূপকথার মানুষ নন, তিনি আসলে কোনোদিন ছিলেনই না। এটি হিন্দু সমাজের কল্পিত একজন ব্যক্তি মাত্র, যা একটি মহাকাব্যের চরিত্র শুধু, আর কিছু নয়। অথচ রামায়ণ, মহাভারত এই সমস্ত শাস্ত্রের দিকে তাকালে বুঝতে পারা যায় যে ওই ছন্দের কাঠামোর মধ্যে আমাদের মহর্ষিরা যা লিখেছিলেন তা শুধু মহাকাব্য ছিল না, তা ছিল সেই সময়কার জলজ্যান্ত ইতিহাস। স্বয়ং রবীন্দ্রনাথ কিন্তু এই রামায়ণ এবং মহাভারত
দুটি মহাকাব্যকেই ইতিহাস বলেই গ্রহণ করেছেন। তিনি স্বীকার করেছেন যে রামায়ণ এবং মহাকাব্যের মতন রচনা আসলে দীর্ঘ হাজার হাজার বছর ধরে ভারতবাসীর মনকে নির্মাণ করেছে, তাদের চারিত্রিক কাঠামোকে নির্মাণ করেছে, তাদের সংস্কার এবং সংস্কৃতিকে নির্মাণ করেছে। শুধু তাই নয়, তিনি বলেছিলেন যে মিল্টনের প্যারাডাইস লস্ট, যেখানে শুধুমাত্র লাইব্রেরিতে রাখার সামগ্রী মাত্র, সেখানে এই রামায়ণ দেশের ধন। রবীন্দ্রনাথ জানতেন রামায়ণের ব্যাপকতা শুধুমাত্র গোবলয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর ব্যাপকতা শুধুমাত্র ভারতবর্ষের মধ্যেও সীমাবদ্ধ নয়, এর ব্যাপকতা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। ফলে আজকে যদি আমরা এশিয়ার অন্যান্য রাষ্ট্রের দিকে তাকাই, সে মায়ানমার হোক, সে থাইল্যান্ড হোক, সে শ্রীলঙ্কা হোক বা অন্যান্য রাষ্ট্র, সমস্ত জায়গাতেই কিন্তু রামচন্দ্রকে কেন্দ্র করে যে গল্পকথা, যে কাহিনী আখ্যান নির্মাণ হয়েছে, সেই কাহিনী আখ্যানের প্রবাহ এখনও অটুটভাবে বর্তমান আছে। রাম ভারতবর্ষের মর্যাদা পুরুষ, ভারতবর্ষের মূল্যবোধ, নৈতিকতা, মানসিক অবধারণা সমস্ত কিছুই আসলে শ্রী রামচন্দ্র বহন করেন। যে কারণে এই রাম মন্দিরকে কেন্দ্র করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ভারতবর্ষের তামাম ধর্ম, জাতি, সম্প্রদায় সকলেই উদ্বেলিত, উচ্ছ্বসিত। এ শুধু হিন্দুর আনন্দের দিন নয়, হিন্দুর পাশাপাশি শিখ, জৈন, বৌদ্ধ তথাপি আর অন্যান্য যে সমস্ত ধর্মাধর্মী মানুষজন ভারতবর্ষে বাস করেন, তাদের প্রত্যেকের কাছে এই দিনটি অত্যন্ত গর্বের বিষয়। রামায়ণের সর্বাধিক গুরুত্বপূর্ণ যে শিক্ষাটি আমরা লাভ করি, সেটি হলো জাতীয়তাবাদের শিক্ষা। রামায়ণেই উল্লেখিত আছে মহর্ষি বিশ্বামিত্র মহারাজ দশরথের কাছে এলেন রাম এবং লক্ষ্মণের প্রত্যাশায়। ইদানিংকালে তিনি দেখতে পেলেন যে অরণ্যে অসুরদের অত্যাচার ভয়ঙ্কর রকমভাবে বৃদ্ধি পেয়েছে। এই অসুরদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি রাম এবং লক্ষ্মণের প্রার্থনায় মহারাজ দশরথের কাছে উপস্থিত হলেন। মহারাজ দশরথ রাম এবং লক্ষ্মণকে মহর্ষি বিশ্বামিত্রের নিকট প্রদান করতে কিঞ্চিত ইতস্তত করছিলেন, কিন্তু যেহেতু তিনি ঋষি বিশ্বামিত্র, ফলে তিনি তাঁর কথা শোনাকেই অতিশয় গুরুত্বপূর্ণ বলে বোধ করলেন। এরপর রাম এবং লক্ষ্মণ দুই ভাই মিলে মহর্ষি বিশ্বামিত্রের হাত ধরে একের পর এক দেশ, একের পর এক অঞ্চল, কৃষিক্ষেত্র, ধান ক্ষেত, মাঠ ঘাট অতিক্রম করে ভারতবর্ষকে আবিষ্কার করতে শুরু করলেন। এক একটি রাজ্যের এক একটি জীবন ধারণ, এক এক রকমের বেশভূষা, এক এক রকমের সামাজিক সংস্কার, মূল্যবোধের কাঠামো, এই সমস্ত কিছুই তারা দুই ভাই মিলে জানতে জানতে ক্রমশ অরণ্যের দিকে অগ্রসর হচ্ছিলেন। এই জ্ঞান রাম এবং লক্ষ্মণের মধ্যে যে বোধের নির্মাণ করে, এই বোধ সর্বোচ্চ দেশাত্মবোধ। কেন? লঙ্কা জয়ের পর যখন লক্ষ্মণ ঠিক করলেন যে তিনি লঙ্কাতেই থেকে যাবেন এবং অযোধ্যায় ফিরে যাবেন না, তখন রামচন্দ্র লক্ষ্মণকে একটি গুরুত্বপূর্ণ কথা শুনিয়েছিলেন। তিনি বলেছিলেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আচ্ছা বলুন তো, এর থেকে বড় দেশাত্মবোধের বাণী কোনোদিন হতে পারে? একজন ভারতবাসীর কাছে তার জননী জন্মভূমি কতখানি গুরুত্বপূর্ণ, এই রামায়ণ ভিন্ন আর কোন গ্রন্থে আপনি খুঁজে পাবেন? ফলে সেই রামচন্দ্রকে কেন্দ্র করে যখন অযোধ্যা ভূমিতে মন্দির প্রতিষ্ঠা হয়, তখন সেই মন্দির শুধুমাত্র কিন্তু একটি সামান্য মন্দির হিসেবেই প্রতিষ্ঠিত হয় না। স্বাধীন ভারতবর্ষে এই মন্দির হলো প্রথম রাষ্ট্র মন্দির। ফলে এই রাষ্ট্র মন্দিরের প্রতি আমাদের সেইভাবেই প্রণিপাত করতে হবে। অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে যে রাজনৈতিক পটভূমিকা নির্মাণ হয়েছিল, তা কিন্তু খুব ছোট একটা ইতিহাস নয়, তার ইতিহাস অনেক দীর্ঘ। 1528 খ্রিস্টাব্দে বাবরের অনুগত সেনাপতি মীর বাকি তিনি অযোধ্যা প্রদেশে প্রবেশ করবার পর
সমগ্র রাম মন্দিরের কাঠামোটিকে ভেঙে তছনছ করে দিলেন। সেই সময় স্থানীয় হিন্দুরা বিভিন্ন রকমভাবে তার প্রতিবাদ জানিয়েছিলেন, প্রতিরোধেরও চেষ্টা করেছিলেন, কিন্তু রাজার সঙ্গে লড়াই করে এ সাধ্য কার? ফলে সেই লড়াই তারা জিততে পারেননি। কিন্তু মনে মনে এই বাসনা পোষণ করেছিলেন যে কোনো দিন অন্ততপক্ষে আবার এই রাম মন্দিরকে পুনঃপ্রতিষ্ঠা তারা করতে পারবেন। এই স্বপ্ন দীর্ঘ 500 বছর ধরে অযোধ্যার হিন্দুরা বুকের মধ্যে বেঁধে রেখেছিল। 1853 সন নির্মোহী আখড়ার একদল সন্ন্যাসী সমগ্র বাবরি মসজিদটিকে দখল করে। তাদের উদ্দেশ্য এই মসজিদটিকে ভেঙে ফেলে পুনরায় রামলালার মন্দির প্রতিষ্ঠা করা। কিন্তু সেদিন এই স্বপ্ন সফল হয়নি। 1855 খ্রিস্টাব্দে তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্ট একটি আইন বলবৎ করে, যে আইনের উপর ভিত্তি করে সমগ্র বাবরি মসজিদটিকে দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়। একটি অংশ হিন্দু পক্ষের জন্য এবং আরেকটি অংশ মুসলিম পক্ষের জন্য বিতরণ করে দেওয়া হয়। কিন্তু এতে সমস্যার সমাধান হয় না, কারণ মসজিদটির কাঠামো যেমন ছিল সেরকমটিই থেকে যায় এবং হিন্দু পক্ষরা নিজেদেরকে বঞ্চিত বলেই মনে করে। অবশেষে 2019 খ্রিস্টাব্দে সাংবিধানিকভাবে হিন্দু পক্ষরা যে লড়াই করে সেই লড়াইয়ের ফল প্রকাশিত হয়। সেই লড়াইয়ের ফলে জানতে পারা যায় যে সেই সময়ে যে স্থানে বাবরি মসজিদ উপস্থিত ছিল সেখানেই কোনো এক কালে হিন্দু মন্দিরের কাঠামোও বর্তমান ছিল। সেই কাঠামোটির উপরেই এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর উপরে সমগ্র জায়গাটিকে কেন্দ্র করে হিন্দুদের হাজার হাজার বছরের আস্থা এবং বিশ্বাস বর্তমান ছিল। এই আস্থা এবং বিশ্বাসের উপর ভিত্তি করেই তো জেরুজালেম, মক্কা এই সমস্ত স্থান নিয়ে আমরা প্রশ্ন করা ভুলে গেছি। তাহলে অযোধ্যাকে নিয়ে প্রশ্ন করব কেন? যাই হোক, এরকম অযোধ্যাকে কেন্দ্র করেই আগামী দিনে সমস্ত ভারতবাসী যে যূথবদ্ধ হবে সে কথা বলার আর বিলম্ব রাখে না। আমরা প্রত্যেকেই জানি যে অযোধ্যায় যে রাম মন্দিরটি উদ্বোধন হতে চলেছে সেটি শুধুমাত্র একটি মন্দিরের কাঠামো নয়। এই মন্দিরের মধ্যে ভারতবর্ষের মূল্যবোধ, ভারতবর্ষের দর্শন, ভারতবর্ষের নৈতিকতা, তাদের চিন্তা চেতনা সমস্ত কিছুই আসলে যুক্ত হয়ে আছে। আমরা সংসদে যে ভারতবর্ষকে খুঁজে পাই, আমরা অযোধ্যার রাম মন্দিরেও সেই ভারতবর্ষকেই খুঁজে পাব। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভারতবর্ষকে আবার নতুনভাবে জাগিয়ে তোলার প্রচেষ্টা চলছে। এই প্রচেষ্টায় আপনাকেও সামিল হতে হবে, আমাকেও সামিল হতে হবে। এই দেশ যে লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে, আগামী দিনে সেই লক্ষ্যের উদ্দেশ্যে আমাদের এগিয়ে চলতে হবে এবং সেখানে রামচন্দ্রের থেকে বড় কোনো মর্যাদা পুরুষ আমাদের ছিল না, নেই, ভবিষ্যতে হবেও না। ধন্যবাদ।